হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো অর্থাৎ একাদশ শ্রেণীতে সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটির তৃতীয় অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ষষ্ঠ শতকে ইউরোপে কৃষি বিপ্লবের প্রেক্ষাপট বা কারণ কি ছিল এবং তার ফলাফল কি হয়েছিল, এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনার শেষে এর উত্তরপত্রটিও তোমাদের সঙ্গে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম থার্ড চ্যাপ্টার। প্রশ্ন হচ্ছে ইউরোপে কৃষি বিপ্লবের পটভূমি ও ফলাফল, মানে অর্থাৎ কৃষি ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনটা অনেক বড় মাপের পরিবর্তন, তাই একে বিপ্লব বলা হচ্ছে। কৃষি ক্ষেত্রে বিপ্লব হচ্ছে, কেন হচ্ছে তার কারণগুলো কি, পটভূমি এবং তার ফলে কি হচ্ছে, তার ফলাফলগুলো কি। তা ষষ্ঠ 10 শতকে ইউরোপে কৃষি ক্ষেত্রে পরিবর্তন আসে। দেখো, পঞ্চদশ, ষষ্ঠ এবং সপ্তম এই 300 বছরে ইউরোপের ইতিহাসে অনেকগুলো ক্ষেত্রে কিন্তু পরিবর্তন এসেছিল। এর আগে আমরা দেখেছি পঞ্চদশ শতকে সামরিক বিপ্লব হয়েছে, বিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব হয়েছে, মুদ্রণের ক্ষেত্রে বিপ্লব হয়েছে, এছাড়া মূল্য বিপ্লবও ঘটে, অর্থাৎ জিনিসপত্রের দামও বেড়ে যায়, জমির দাম বেড়ে যায়, সবই ঘটে এই সময়ে ইউরোপে। পাশাপাশি ষষ্ঠ 10 শতকে অর্থাৎ ষোড়শ শতকে ইউরোপে কৃষি ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট পরিবর্তন আসে বা বিপ্লব ঘটে। তা কৃষি বিপ্লব প্রথমে দেখো রয়েছে যে কৃষি বিপ্লব, যাকে ইংরেজিতে বলা হয় এগ্রিকালচার রেভলিউশন, কথাটি মানে কি, কৃষি বিপ্লব কাকে বলে। এক কথায় কৃষি ক্ষেত্রে বিরাট পরিবর্তনকে কৃষি বিপ্লব বলা হয়। তা ষষ্ঠ 10 শতকের প্রথম থেকেই ইউরোপের গ্রামীণ সমাজে, গ্রামগুলিতে এবং কৃষি ক্ষেত্রে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। আগে যে ম্যানর ব্যবস্থা ছিল, সামন্ত প্রভুর খামার বাড়ি কেন্দ্রিক যে উৎপাদন ব্যবস্থা, ম্যানর ব্যবস্থা, সেই ম্যানর ব্যবস্থা ভেঙে পড়তে থাকে এবং সেই জায়গায় মাথা চাড়া দিয়ে উঠতে থাকে মুদ্রা অর্থনীতি, অর্থাৎ নগদ ক্যাশ টাকার যে অর্থনীতি সেটি মাথা চাড়া দিয়ে ওঠে। এবং এই সময় সামন্ত প্রভু যারা ছিলেন, জমির মালিক, তাদেরও নগদ অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল, কারণ তারা তাদের বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে বাইরের বাজার থেকে তারা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে কিনতেন, খরিদ করতেন, তার জন্য তাদের নগদ অর্থের প্রয়োজন ছিল। তাই এখন থেকে এই সামন্ত প্রভুরা কৃষকদের সাথে সরাসরি নগদ অর্থের বন্দোবস্ত করে জমিগুলো ইজারা দিয়ে দিতেন নগদ অর্থের বিনিময়ে। এর ভিতর দিয়ে সামন্ত প্রভুদের হাতে প্রচুর নগদ অর্থ আসে, আবার অন্যদিকে কৃষকরাও অনেক স্বাধীনতা ভোগ করে এই ব্যবস্থার ভিতর দিয়ে। আবার এই সময়ে কৃষি ক্ষেত্রে যে প্রযুক্তি, চাষবাসের যে টেকনিক, সেই প্রযুক্তির ক্ষেত্রেও অনেক পরিবর্তন আসে। জলসেচ ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়, ফলে কৃষি ক্ষেত্রে উৎপাদন আগের তুলনায় অনেকটাই বেড়ে যায়। এই কৃষি ক্ষেত্রে উৎপাদন এই সময় শুরু হয়, যে আন্তর্জাতিক যে বাণিজ্যিক পণ্য রয়েছে সেই পণ্য উৎপাদন অনেকটা বেড়ে যায়। এইভাবে কৃষি ক্ষেত্রে এক বিরাট পরিবর্তনের সূচনা হয়, যাকে ঐতিহাসিকরা বলছেন কৃষি বিপ্লব বা এগ্রিকালচার রেভলিউশন। এই এগ্রিকালচার রেভলিউশনের পিছনে অনেক কারণ রয়েছে, প্রায় এখানে 11টি কারণ আমি এখানে তুলে ধরেছি। প্রতিটা কারণ ধরে ধরে আমি বলছি। প্রথম দেখো যেটা রয়েছে, কৃষি মজুরের চরিত্রগত পরিবর্তন। কৃষি মজুর অর্থাৎ যে ভূমি দাসদের দিয়ে সামন্ত প্রভুরা চাষবাস করাতেন জমিতে, সেই ব্যবস্থাটা ভেঙে পড়ছে। সেই জায়গায় এখন মজুরি ভিত্তিক যে শ্রমিক বা মজুরি ভিত্তিক যে উৎপাদন সেটি মাথাচাড়া দিয়ে উঠছে। মানে আগে ছিল কি খোরাক নির্ভর কৃষি অর্থনীতি, যতটুকু গ্রামের প্রয়োজন বা মানুষের সারা বছর বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন শুধুমাত্র সেইটুকুই উৎপাদন করা হতো, অর্থাৎ সারা বছরের খোরাকই এখানে উৎপাদন করা হতো। আগে উৎপাদন ছিল খোরাকি নির্ভর, কিন্তু এখন উৎপাদন হচ্ছে দূরবর্তী কোনো বাজারের চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত উৎপাদন, এবং সেই অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে কৃষি ক্ষেত্রে মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করা হচ্ছে, ফলে উৎপাদনটা অনেকাংশে বেড়ে যাচ্ছে আগের তুলনায়। এখানে আর অর্থনীতিটা আগের মতো আর বদ্ধ থাকছে না,
আবদ্ধ অর্থনীতির অবসান ঘটছে। এইভাবে এই কৃষি ক্ষেত্রে যে শ্রম বা কৃষি শ্রম তার যে চরিত্র সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসছে এবং তার ভিতর দিয়ে কৃষি বিপ্লব সংগঠিত হচ্ছে। প্রযুক্তির উন্নতি, তা কৃষি ক্ষেত্রে যে প্রযুক্তি, চাষবাসের যে টেকনিক, সেই টেকনিক আগের তুলনায় অনেক বেশি উন্নত হচ্ছে। এখন উন্নত মানের লাঙল আবিষ্কৃত হচ্ছে বা হয়েছে, সেই লাঙল দিয়ে বেশি করে মাটি কর্ষণ করে ভালো চাষবাসের চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, উত্তর সাগর যে অঞ্চল, যেগুলো বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর অঞ্চলের বহু জায়গায় উন্নত প্রযুক্তিতে জল নিষ্কাশন পদ্ধতি বা নদীতে বাঁধ দিয়ে সেই বাঁধের জল চাষের কাজে লাগানোর পদ্ধতি, এগুলো কিন্তু তারা আবিষ্কার করে ফেলেছিল উত্তর সাগরের দেশগুলি। এইভাবে কৃষি ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন ধীরে ধীরে কিন্তু ঘটছে। এরপরে দেখো রয়েছে কৃষি যন্ত্রের পরিবর্তন। কৃষি যন্ত্র অর্থাৎ যে সমস্ত লাঙল, নিড়ানি, কোদাল বা আরো অন্যান্য যন্ত্রপাতি দিয়ে চাষবাস করা হতো, সেগুলো অনেক বেশি মডিফাই হয়েছে। আগের তুলনায় নিত্য নতুন যন্ত্র আবিষ্কৃত হয়েছে, উন্নত ধরনের লাঙল আবিষ্কৃত হয়েছে। এখানে ইংল্যান্ডের একজন রয়েছেন জেথরে টাল। জেথরে টাল 1701 সালে একটা যন্ত্র আবিষ্কার করেন, বীজ বোনার যন্ত্র। মাটি খুঁড়ে বীজকে মাটিতে পুঁতে দেওয়ার জন্য যে আধুনিক যন্ত্র আমরা দেখি বিভিন্ন ইউটিউব চ্যানেলে, ঠিক সেই রকম যন্ত্র 1701 সালে ইংল্যান্ডে জেথরে টোল বলে এক বৈজ্ঞানিক তিনি আবিষ্কার করছেন এবং সেই যন্ত্রের নাম দিচ্ছেন সিড ড্রিল। সিড মানে বীজ এবং তাকে মাটিতে পোতা অর্থাৎ ড্রিল করার যে যন্ত্র। এছাড়া উন্নত ধরনের নিড়ানি, যে নিড়ানির সাহায্যে আগাছা পরিষ্কার করা যায়, এই রকম আগাছা পরিষ্কার করার এক বিশেষ ধরনের যন্ত্র বা নিড়ানিরও আবিষ্কার কিন্তু এই সময় ইংল্যান্ড করে ফেলেছিল। এছাড়া দেখো রয়েছে কৃষি প্রযুক্তির পরিবর্তনের পরে চক্রাকার চাষের আবিষ্কার। চক্রাকারে চাষ অর্থাৎ একই জমিতে বিভিন্ন ধরনের ফসল বা ঘুরিয়ে ফিরিয়ে সেই চাষ করা, অর্থাৎ একে বলা হচ্ছে ক্রপ রোটেশন সিস্টেম। ক্রপ রোটেশন সিস্টেম, ধানের পরে গম, গমের পরে ডাল, ডালের পরে আখ, এরকম আবার ধান, এর যে চক্রাকারে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করার যে পদ্ধতি, চক্রাকার পদ্ধতি, সেই পদ্ধতির আবির্ভাব ঘটছে কৃষি ক্ষেত্রে এবং উৎপাদন অনেকটাই বেড়ে যাচ্ছে আগের তুলনায়। পুঁজিবাদী কৃষির উদ্ভব। পুঁজিবাদী কৃষি, আগের অর্থনীতি ছিল সামন্ততান্ত্রিক বদ্ধ অর্থনীতি, সেই জায়গায় পুঁজিবাদী অর্থনীতির আবির্ভাব ঘটছে। ইউরোপে এই সময় প্রচুর জনসংখ্যা বৃদ্ধি পায় এবং মানুষের চাহিদা অনুযায়ী উৎপাদন শুরু হয়। কৃষি ক্ষেত্রে অনেক মানুষ কি করে, ধনী মানুষ কৃষিতে পুঁজি বিনিয়োগ করে এবং কৃষিকে একটা ব্যবসায়িক ক্ষেত্রে পরিণত করে। শুধুমাত্র সামন্ত প্রভুরাই নয়, এই জমিতে বিনিয়োগ করেছিল বিভিন্ন বুর্জুয়া শ্রেণী, অভিজাত বর্গের লোকেরা, তারাও জমিতে অর্থ বিনিয়োগ করে এটাকে একটা পুঁজিবাদী ক্ষেত্রে পরিণত করে। চাষবাস আগের তুলনায় অনেক বেশি উন্নত হয় এবং একটা লাভজনক কৃষি কিন্তু এই সময় দেখা যায়। এছাড়া রয়েছে দেখো মূল্য বিপ্লব ও তার ফলাফল। তা মূল্য বিপ্লবটা কি না, ইউরোপে এই সময় জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং জনসংখ্যার সাথে চাহিদা সেই অনুযায়ী বাড়ে এবং চাহিদার যোগান মেটাতে গিয়ে জিনিসপত্রের দাম কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়ে যায়, কৃষি জমিরও দাম বেড়ে যায়। এই বিষয়টাকে বলা হচ্ছে মূল্য বিপ্লব এবং এই মূল্য বিপ্লবের ফলে কৃষি ক্ষেত্রে আরো বেশি করে উৎপাদনের চেষ্টা করে চাষিরা, কারণ এইভাবে তারা ওই মূল্য বিপ্লবের ফলে যে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল তার সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য তারা কৃষির উপরে বেশি চাপ তৈরি করে এবং কৃষি থেকে আরো বেশি করে উৎপাদন করে এই ভারসাম্যকে বজায় রাখার তারা চেষ্টা করেছিল। তাই কৃষি বিপ্লব যে হয়েছিল তার পিছনে মূল্য বিপ্লব একটা বড় ভূমিকা নিয়েছিল। আবারও বলছি, মূল্য বিপ্লবের ফলে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়, সেই বেশি দামে জিনিস কিনতে হচ্ছিল কৃষকদের, ফলে কৃষকদের অর্থের প্রয়োজন ছিল, আরো অতিরিক্ত অর্থের প্রয়োজন ছিল সমাজের সাথে টিকে থাকার জন্য। তখন তারা এই ঘাটতি অর্থ তারা চাষের ক্ষেত্র থেকে উপার্জন করার চেষ্টা করে, আরো বেশি করে চাষে তারা মন দেয়, আরো বেশি করে উৎপাদন করার চেষ্টা করে এবং সেইভাবে
তারা এই ঘাটতি অর্থ পূরণ করার চেষ্টা করে। তাই মূল্য বিপ্লব পরোক্ষভাবে কৃষি বিপ্লবকে কিন্তু সাহায্য করেছিল। এছাড়া দেখো রয়েছে কৃষি পণ্যের চাহিদা বৃদ্ধি। কৃষি পণ্য যেটা রয়েছে ধান, গম বা পাট, আরো ইত্যাদি, পশম, তুলো, এগুলোর চাহিদা আগের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছিল। তার কারণ কি? তার কারণ জনসংখ্যা বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধি পেলে মানুষের চাহিদাও বেড়ে গিয়েছিল। এই সময় ইউরোপে দেখা দিয়েছিল ক্রুসেড বা ধর্মযুদ্ধ, আমাদের প্রথম চ্যাপ্টারে রয়েছে। এই ক্রুসেডের ফলে কি হয়, অনেক নতুন নতুন নগরের আবির্ভাব ঘটে এবং পুরানো যেসব নগর সেগুলো আরো বেশি সমৃদ্ধশালী হয়, আয়তন বেড়ে যায়, মানুষের আনাগোনা বাড়তে থাকে শহরে এবং মানুষের কিন্তু জিনিসপত্রের চাহিদা তৈরি হয়। এবং এই সময় দেখা যায় যে ক্রুসেডের হাত ধরে ব্যবসা বাণিজ্য অনেকটা আগের তুলনায় বেড়ে গিয়েছিল। পরে এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর অর্থ চলে আসে, তারা ধনী হয়ে পড়ে এবং তাদের চাহিদা মেটাতে গিয়ে নিত্য নতুন জিনিসের চাহিদা তৈরি হয় এবং সেই চাহিদা মেটাতে গিয়ে কৃষি ক্ষেত্রে উৎপাদন আগের তুলনায় অনেকটা কিন্তু বাড়ানো হয়েছিল বা অটোমেটিক্যালি সেটা বেড়েও গিয়েছিল। ফলে কৃষি পণ্য দ্রব্যের একটা চাহিদা বাজারে ছিল। যেহেতু চাহিদা বাজারে ছিল তাই উৎপাদনও করা হয়েছিল ওই চাহিদাকে লক্ষ্য রেখে এবং এর ভিতর দিয়েই কৃষি বিপ্লবের আবির্ভাব ঘটে। দেখো রয়েছে রকমারি কৃষি উৎপাদন। রকমারি বিভিন্ন ভ্যারাইটিস যে সমস্ত ফসল সেগুলো উৎপাদন শুরু হয় এই সময়। পঞ্চদশ শতকে ইউরোপে মধ্য এশিয়া থেকে পালং শাক, এই পালং উৎপাদনের রীতি ইউরোপে প্রবেশ করে। আমেরিকা থেকে আলু এবং ভুট্টা এগুলো ইউরোপে আসে, এই নতুন ফসল। ভারত থেকে মিষ্টি কমলা লেবু ইউরোপে যায়, এগুলো জনপ্রিয় হয়ে ওঠে এবং পুরনো যে সমস্ত ফসল রয়েছে তার মধ্যে আঙুর, আপেল, পিচ ফল, এগুলোর কিন্তু জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছিল এবং উৎপাদনও সেই অনুযায়ী বেড়ে গিয়েছিল। এরপরে দেখো রয়েছে কৃষি জমি উদ্ধার। কৃষি জমি উদ্ধার বলতে না, ইউরোপে তো প্রচুর জঙ্গল রয়েছে, জলাভূমি রয়েছে, বনভূমি রয়েছে এবং এই পশুচারণ ভূমি রয়েছে, এগুলোকে উদ্ধার করা শুরু হয়। যখন জনসংখ্যা বেড়ে যায় তখন জমিরও চাহিদা বাড়ে এবং সেই চাহিদা মেটাতে গিয়ে জঙ্গল পরিষ্কার করে জমি উদ্ধার করা, পশুচারণ ক্ষেত্রকে কৃষিকাজে ব্যবহার করা, জঙ্গলাকীর্ণ অঞ্চল, জলাশয়কে পরিষ্কার করে বা সেইখান থেকে জমি উদ্ধার করা হয়েছিল। এইভাবে দেখা যায় যে ইউরোপে অনেক জমি কিন্তু এই সময় উদ্ধার হয়। বিশেষ করে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে 1665 থেকে 1715 এই টাইমটা যদি আমরা দেখি তা দেখবো প্রায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে 44,000 হেক্টর জমি এইভাবে উদ্ধার করা হয়। যেমন নেদারল্যান্ডের সমুদ্র তীরবর্তী অঞ্চলে সেখানে বাঁধ দিয়ে সেখানকার কৃষি জমি কিন্তু উদ্ধার করা হয়েছিল সমুদ্র তীরবর্তী অঞ্চলে। তো এইভাবে কৃষি বিপ্লবের সূচনা হচ্ছে, এই পরিবর্তনগুলো আসছে এই কারণগুলোর ভিতর দিয়ে। কৃষি মজুরের চাহিদা চরিত্রগত পরিবর্তন, প্রযুক্তির উন্নতি, কৃষি যন্ত্রের পরিবর্তন, কৃষি পদ্ধতিতে পরিবর্তন, চক্রাকারে চাষের আবিষ্কার, পুঁজিবাদী কৃষির উদ্ভব, মূল্য বিপ্লব, কৃষি পণ্যের চাহিদা, রকমারি কৃষি উৎপাদন, কৃষি জমি উদ্ধার, এই বিষয়গুলোর ভিতর দিয়ে কৃষি বিপ্লব বা এগ্রিকালচার রিভলিউশনের আবির্ভাব ঘটছে। এই কৃষি বিপ্লবের হাত ধরে যখন পশম উৎপাদন বেড়ে যায় বা তুলো উৎপাদন বেড়ে যায়, এই তুলো বা কাঁচা তুলো শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ করা হয়। অর্থাৎ যে বস্ত্র শিল্পের কারখানা তৈরি হয়েছিল ইংল্যান্ডে, শিল্প বিপ্লব হয় ইংল্যান্ডে প্রথম এবং বস্ত্র শিল্পের উপরেই প্রথম শিল্প বিপ্লবটা হয়েছিল। সেই বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল ছিল কিন্তু কাঁচা রেশম। এই রেশম উৎপাদন বা তুলো উৎপাদন হয়েছিল এই কৃষি ক্ষেত্রগুলি থেকে এবং কৃষির এই পণ্য মানে কাঁচা তুলো এগুলো বস্ত্র শিল্পে পাঠানো হয়েছিল কাঁচামাল হিসেবে। ফলে দেখা যায় যে এই কৃষি বিপ্লব পরবর্তীকালে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ক্ষেত্র তৈরি করেছিল, শিল্প বিপ্লবের পটভূমি তৈরি করেছিল বা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। এমনটাই মনে করেন ঐতিহাসিক ফিলিস ডিন, যিনি বিখ্যাত এক গবেষক শিল্প বিপ্লবের উপরে। তিনি বলছেন এই কৃষি বিপ্লবের হাত ধরে পরবর্তীকালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল। তা আরো অনেক ফলাফল রয়েছে কৃষি বিপ্লবের, যে ফলাফল বা তাৎপর্য, যে গুরুত্ব যেটা রয়েছে সেগুলো আমরাও পয়েন্টের ভিতর দিয়ে দেখব। প্রথমে রয়েছে সামাজিক বিন্যাসের পরিবর্তন। তাই এতদিন
সমাজে যে বিন্যাস ছিল, সামন্ত প্রভু ছিলেন আর তার অধীনস্থ ছিল ভূমিদাস, এই ছিল সমাজের মানুষ। কিন্তু এখন সামন্ত প্রথা ভেঙে পড়ছে, ম্যানর ব্যবস্থা ভেঙে পড়ছে, পুরনো যে সামন্ততান্ত্রিক কাঠামো, সামাজিক কাঠামো, সেটাও ভেঙে পড়ছে। ফলে এক নতুন সামাজিক বিন্যাস তৈরি হয় এবং সেখানে 3 শ্রেণীর মানুষ সমাজে আবির্ভূত হয়। প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ভূস্বামী, অর্থাৎ জমির যিনি মালিক, যিনি যেমনটা আগে সামন্ত প্রভু ছিল ঠিক সেই রকম ভূস্বামীর আবির্ভাব ঘটছে। সেই ভূস্বামী সামন্ত প্রভু হতে পারেন, আবার অভিজাত হতে পারেন, বুর্জুয়া হতে পারেন, যারা জমিতে অর্থ বিনিয়োগ করেছে, জমির মালিক যারা, সেই ভূস্বামী সম্প্রদায়। তারপরে রয়েছে অবস্থাপন্ন কৃষক, অবস্থাপন্ন কৃষক, এবং আরেকটি রয়েছে কিন্তু স্বাধীন কৃষক। স্বাধীন কৃষক, অবস্থাপন্ন কৃষক এবং ভূস্বামী, এই 3 শ্রেণীর মানুষ নিয়ে সমাজে একটা কাঠামো তৈরি হয়েছিল এই কৃষি বিপ্লবের ভিতর দিয়ে। এরপরে দেখো রয়েছে নতুন ভূমধ্যকারীর উত্থান। ভূমধ্যকারীর উত্থান অর্থাৎ ভূ মানে জমি আর কৃষকের মাঝে একজনের উত্থান হচ্ছে, ভূইফোড় জমিদারের উত্থান। এরা কারা? এরা হচ্ছেন ধনী ব্যক্তি যারা জমি কিনেছিলেন, বা বুর্জুয়া বা ভূস্বামী বা অভিজাত যারা জমি কিনে একটা লাভজনক ভেবে সেখানে তারা অর্থ বিনিয়োগ করেছিলেন, জমির মালিক হয়েছিলেন। এইভাবে পুরনো যে সামন্ত প্রভু তার পরিবর্তে এক নতুন সম্প্রদায়ের জমির মালিক হিসাবে এক নতুন সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। তারা ধনী মালিক হতে পারে, ভূস্বামী হতে পারে, অভিজাত হতে পারে। তো এইভাবে দেখা যায় ইংল্যান্ডে ইয়েমেন, ফ্রান্সে কোক দ্য ভিলাজ এবং জার্মানিতে ফলবয়ার বলে এক অভিজাত ভূস্বামী গোষ্ঠী, এদের কিন্তু আবির্ভাব হয়েছিল। এরপরে দেখো জমির গুরুত্ব বৃদ্ধি। তা জমির গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল, যে সমস্ত সচ্ছল কৃষকরা ছিল তারা আরো বেশি জমি ক্রয় করে তারা জোতদারে পরিণত হয়েছিল। যারা বুর্জুয়া শ্রেণী শিল্পপতি তারাও জমিতে বিনিয়োগ করে জমির মালিক হয়েছিলেন। শুধু সামন্ত প্রভুর হাতে জমি ছিল না, তা জমি ছিল একটা লাভজনক ক্ষেত্র যেখানে অর্থ বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা ছিল। এর ফলে কি হয়, জমিকে ঘিরে এই কৃষি বিপ্লব, এই কারণে জমির দাম আগের তুলনায় অনেকটাই কিন্তু বেড়ে যায়, জমির গুরুত্বটা এই সময় অনেকটা বেড়ে যায়। দরিদ্র কৃষকের দুরবস্থা বৃদ্ধি। কৃষি বিপ্লব ঘটলেও জমির দাম বাড়লেও যারা দরিদ্র কৃষক, যাদের হাতে অল্প জমি ছিল, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল। তারা তাদের ওই অল্প জমি বিক্রি করে দিয়ে শহরে চলে যেতে বাধ্য হয়েছিল, এবং যারা শহরে যায়নি, গ্রামে ছিল, ওই অল্প জমিকে সম্বল করে তারা ওই জমিতে যে উৎপাদন হয়েছিল সেই উৎপাদনের উপর ভিত্তি করে তারা জীবিকা, সারা বছর জীবিকা নির্বাহ করা বা সারা বছর খেয়ে বেঁচে থাকতে তারা পারেনি, সমর্থ হয়নি। তারা করভারে জর্জরিত হয়ে পড়ে। 1530-এর পরবর্তীকালে ইউরোপে দুর্ভিক্ষ দেখা দেয়। এই সময় দেখা যায় যে মানুষ শস্যের খোসা বা ঘাস দিয়ে তৈরি করা রুটি, এগুলো খেয়ে মানুষ জীবন ধারণ করতে বাধ্য হয়েছিল। তা সাধারণ মানুষের উপরে ছিল আবার করের বোঝা। করের বোঝা বলতে এখানে সামন্ত প্রভুকে কর দিতে হতো, গির্জাকে কর দিতে হতো, ধর্মীয় কর দিতে হতো, রাজাকে কর দিতে হতো। এই সমস্ত করতে গিয়ে যারা দরিদ্র কৃষক তাদের অবস্থা কিন্তু শোচনীয় হয়ে পড়েছিল, কারণ জিনিসপত্রের দাম মূল্য বিপ্লবের ফলে অনেকটা বেড়ে গিয়েছিল, জমির দামও বেড়ে গিয়েছিল। সবকিছু মিলেমিশে এই সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারা তখন কি করলো, জীবিকার সন্ধানে আগমন, শহরে আগমন। তারা নতুন জীবিকার সন্ধানে তারা শহরে চলে এলো। নগদ অর্থে শ্রম বিক্রি করার জন্য তারা শহরের কলকারখানাগুলিতে তারা শ্রমিক হিসাবে প্রবেশ করলো। বিশেষ করে বস্ত্র শিল্পের যারা ব্যবসায়ী তারা এই সমস্ত অতিরিক্ত জনসংখ্যার থেকে তারা সস্তা বা অল্প পয়সা খরচ করে তারা শ্রমিক সংগ্রহ করলো, এবং এই শ্রমিকদের দিয়ে বস্ত্র উৎপাদন করে সেগুলো বিক্রি করে তারা প্রভূত ধন সম্পত্তির মালিক হয়ে উঠলেন এই সমস্ত বস্ত্র ব্যবসায়ীগণ। এবং সমাজে তৈরি হলো শ্রমিক এবং মালিক, এই 2 শ্রেণী, যার সংগ্রামের ইতিহাস আরেকটি লম্বা ইতিহাস। যাই হোক, গ্রামের দরিদ্র কৃষক তারা শহরে চলে আসে কলকারখানায় এবং শ্রমিক হিসাবে তারা কাজ করতে থাকে। এছাড়া দেখো শহরে জীবনযাত্রার মানের অবনমন।
তো হঠাৎ করে ইউরোপে এই সময় জনসংখ্যা বৃদ্ধি পায়, গ্রামের মানুষেরা শহরে চলে আসে কলকারখানায় কাজ করতে, ফলে শহরে জনসংখ্যা বেড়ে যায় হঠাৎ ভাবে এবং অস্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়ে যায়। অনেক জায়গায় ঘিঞ্জি বস্তি তৈরি হয়, অল্প জায়গায় মানুষ, অনেক বেশি মানুষ বসবাস করতে থাকে। অস্বাস্থ্যকর পরিবেশে, স্যাঁতসেঁতে পরিবেশে এই শ্রমিকরা বাস করতেন। তাদের সামাজিক নিরাপত্তা ছিল না, জীবনের নিরাপত্তা ছিল না, রোগ ব্যাধি মহামারী এগুলো কিন্তু ইউরোপে ছড়িয়ে পড়তে থাকে এইভাবে। তা শিল্প বিপ্লবের ফলাফল বলতে এগুলোকেই তোমাদেরকে আলোচনা করতে হবে, কিভাবে নতুন একটা সামাজিক শ্রেণী তৈরি হচ্ছে, ভূস্বামী শ্রেণী, স্বাধীন কৃষক এবং অবস্থাপন্ন কৃষক। নতুন ভূমধ্যকালীন শ্রেণী তৈরি হচ্ছে, যেমন ইয়েমেন, তোমার ফ্রান্সের ভিলাজ, ফলবয়ার জার্মানিতে, বা অন্য যে সমস্ত বুর্জুয়া অভিজাতদের আবির্ভাব ঘটছে নতুন, তাদের উল্লেখ করতে হবে। জমির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, জমিতে সবাই অর্থ বিনিয়োগ করতে চাইছে বলে জমির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। দরিদ্র কৃষকের দুরবস্থা বৃদ্ধি, দরিদ্র কৃষক সে জমি জমা বিক্রি করে দিয়ে শহরে গিয়ে কলকারখানায় কাজ করছে, জীবিকার সন্ধানে শহরে যাচ্ছে, ফলে শহরের জীবনযাত্রার মানের কোয়ালিটি অনেকটা কমে যাচ্ছে, কারণ সেখানে জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে মানুষ ঘিঞ্জি পরিবেশে বসবাস করছে এবং রোগ ব্যাধির প্রাদুর্ভাব ঘটছে এই সমস্ত শহরগুলিতে। তো এই ছিল ফলাফল। এখন আমরা যে এর উপসংহারে তাহলে কি বলতে পারি, দেখো উপসংহারে একটা বিষয় আমাদেরকে উল্লেখ করতে হবে, যে ষষ্ঠদশ শতকের এই যে কৃষি বিপ্লব, পরবর্তী শতকে অর্থাৎ সপ্তদশ শতকে এসে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। কেন বাধা প্রাপ্ত হচ্ছে? কারণ এই সময় অবিরাম যুদ্ধ বাধে। ইউরোপের ইতিহাসে যদি আমরা দেখি, দেখবো যে সপ্তদশ শতকে অবিরাম যুদ্ধ সংগঠিত হয়েছে। এছাড়া মানুষের মধ্যে যে সামন্ততান্ত্রিক প্রবণতা ছিল সেটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং যুদ্ধগুলির ভিতর দিয়ে অনেক লোক মারা যায়, লোক ক্ষয় হয়। এই সমস্ত কারণে কৃষি উৎপাদন তেমন ভাবে কিন্তু আর বাড়েনি। জমির দাম বেড়েছিল, কিন্তু জমিতে যে ফসল ছিল সেই ফসলের দাম কিন্তু সেইভাবে আর বাড়েনি। নতুন করে উৎপাদন বাড়লেও ফসলের দাম কিন্তু অপরিবর্তিত থেকে গিয়েছিল, ফলে সাধারণ মানুষের অবস্থা নাবিশ্বাস হয়ে ওঠে। যে সমস্ত ব্যক্তি অভিজাত বুর্জুয়া বা ধনী ব্যক্তিরা যারা কৃষিকে একটা লাভজনক ক্ষেত্র মনে করে অর্থ বিনিয়োগ করেছিল প্রচুর পরিমাণে, তারা কিন্তু লোকসানের মুখ দেখেছিল পরবর্তী শতকে। অর্থাৎ ষষ্ঠদশ শতকের কৃষি বিপ্লব সপ্তদশ শতকে গিয়ে বাধাপ্রাপ্ত হয় যুদ্ধের ফলে, লক্ষ্য ক্ষয়ের ফলে, সামন্ততান্ত্রিক প্রবণতার ফলে। এবং এই সময় কি হচ্ছে, কৃষি পণ্যের দাম যেমন বাড়েনি, জমির দামও কিন্তু অনেকটা কমে গিয়েছিল, ফলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যারা জমিতে অর্থ বিনিয়োগ করেছিল তারা লোকসানে পড়েছিল। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে ফলাফলে। আর এর আগে 11টা পয়েন্টের উপর দিয়ে আলোচনা করতে হবে এর পটভূমি বা কারণগুলো কি রয়েছে। তো এর যে কম্প্যাক্ট অ্যান্সার 8 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া ফলাফল 4-এ আসতে পারে, পটভূমি 4-এ আসতে পারে, একসাথে 8-এও আসতে পারে। তা কম্প্যাক্ট আলোচনা এমন হতে পারে পটভূমিও 8 নম্বরের আসতে পারে। তো সেইভাবে আমি অ্যান্সার রেডি করেছি যে 8 নম্বরের পটভূমি লিখলেও তোমরা লিখতে পারবে, আবার ফলাফল 4 নম্বরে আলাদা করে আসলেও লিখতে পারবে, আবার দুটো একসাথেও যদি 8 নম্বরের আসে তাও লিখতে পারবে। সেই কোশ্চেন অ্যান্সার বা কোয়ালিটির অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি, মার্কস 8। ইউরোপে কৃষি বিপ্লবের কারণ ও ফলাফল লেখো। ষোড়শ শতক থেকে ইউরোপের গ্রামীণ সমাজ ও কৃষি ব্যবস্থায় পরিবর্তন ঘটতে থাকে। মধ্যযুগের ম্যানরীয় উৎপাদন ব্যবস্থা ক্রমে ভেঙে পড়তে শুরু করে। মুদ্রা অর্থনীতির বিকাশের ফলে ম্যানর প্রভু কৃষককে নগদ অর্থে জমি ইজারা দিয়ে নিজে যেমন বিপুল নগদ অর্থ লাভ করে, তেমনি কৃষকের স্বাধীনতা বৃদ্ধি পায়। পাশাপাশি কৃষি প্রযুক্তি ও সেচ ব্যবস্থার উন্নতি ঘটে। এই পটভূমিতে ষোড়শ শতকে ইউরোপে কৃষি উৎপাদন এবং সেই সঙ্গে বাণিজ্য পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়। এই ঘটনা কৃষি বিপ্লব নামে পরিচিত। এরপরে দেখো রয়েছে ইউরোপে কৃষি বিপ্লবের পটভূমি। তা পটভূমিগুলি পয়েন্ট আকারে আমরা দেখব। প্রথমে রয়েছে এক, কৃষি মজুরের চরিত্রগত পরিবর্তন। পূর্বেকার খোরাকি নির্ভরতার পরিবর্তে মজুরি নির্ভর নতুন কৃষি মজুরের উদ্ভব ঘটে, ফলে রপ্তানির প্রয়োজনে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং মাথা পিছু উৎপাদন বাড়ে। ইউরোপে জনসংখ্যা বৃদ্ধি পেলে কৃষি মজুর এবং উপভোক্তা উভয় বৃদ্ধি পেলে কৃষির সুবিধা হয়। 2, প্রযুক্তির উন্নতি।
কৃষিকাজে নতুন ধরনের লাঙলের ব্যবহার শুরু হয়। উত্তর সাগরের তীরের দেশগুলিতে জল নিষ্কাশন পদ্ধতি আবিষ্কার করে এবং বাঁধ দেওয়ার পদ্ধতি আবিষ্কার করে কৃষি ক্ষেত্রগুলিকে রক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 3. কৃষি যন্ত্রের পরিবর্তন। 1701 সালে ইংল্যান্ডের জেথরো টাল জমিতে বীজ বপনের জন্য সিড ড্রিল নামে একটি যন্ত্র আবিষ্কার করেন। তিনি আগাছা ওপড়ানোর জন্য একটি ঘোড়ায় টানা নিড়ানির যন্ত্র আবিষ্কার করেন। এরপরে দেখো রয়েছে 4 নম্বর পয়েন্ট, যেটি কৃষি পদ্ধতির পরিবর্তন। 16 শতকে প্রতিটি ইউরোপীয় দেশ কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে নিবিড় চাষ শুরু করে। নেদারল্যান্ড, ইতালির নো উপত্যকা, ইংল্যান্ডে নিবিড় চাষের প্রচলন ঘটে। পয়েন্ট, চক্রাকার চাষের আবিষ্কার। ইউরোপে এই সময় চাষের এক নতুন পদ্ধতি আবিষ্কার হয় যার নাম চক্রাকার চাষ পদ্ধতি, ক্রপ রোটেশন সিস্টেম। এই পদ্ধতি দ্বারা একই জমিতে বছরে একাধিক শস্য উৎপাদন করা সম্ভব হয়। এর ফলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। পয়েন্ট 6, পুঁজিবাদী কৃষির উদ্ভব। কৃষি ক্রমে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির খোলস থেকে বেরিয়ে পুঁজিবাদী কৃষিতে পরিণত হয়। মুনাফা অর্জনের লক্ষ্যে বাজারের চাহিদা অনুসারে পণ্য উৎপাদনের উদ্দেশ্যে কৃষিতে পুঁজি ও মজুর নিয়োগ শুরু হয়। পয়েন্ট, মূল্য বিপ্লব ও তার ফল। 16 শতকে ইউরোপে মূল্য বিপ্লবের ফলে কৃষিতে বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন হয়ে উৎসাহিত হয়। রেশম, পশম, তুলো প্রভৃতি উৎপাদন বৃদ্ধি পেলে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ে এবং বাইরের বাজারে বিপুল কৃষি পণ্য রপ্তানি হতে থাকে। এরপরে দেখো রয়েছে 8 নম্বর পয়েন্ট, রকমারি কৃষি উৎপাদন। নানা রকমের সবজির মধ্যে এশিয়া থেকে আসা পালং শাক চাষ জনপ্রিয় হয়ে ওঠে। এই সময় জনপ্রিয় হয়ে ওঠে আমেরিকা মহাদেশ থেকে আসা আলু ও ভুট্টার চাষ। ভারতবর্ষ থেকে আসা মিষ্টি কমলালেবুর চাষ জনপ্রিয় হয়ে ওঠে। পুরনো ফলের মধ্যে আঙুল, আপেল, পিচ ফলের চাষ বাড়ে। শেষ পয়েন্ট দেখো, কারণ বা পটভূমির কৃষি জমি উদ্ধার। জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ইউরোপে জঙ্গল, জলাভূমি, পশুচারণ ভূমি প্রভৃতি থেকে কৃষি জমি উদ্ধার করা হলে কৃষির প্রসার ঘটে। তো এই পর্যন্ত আলোচনা করা হলো কৃষি বিপ্লবের যে প্রেক্ষাপট বা কারণগুলো কি। এই পর্যন্ত তোমরা 8 নম্বরের যদিও প্রশ্ন আসে এটা তাও লিখতে পারবে। এরপরে দেখো রয়েছে যে কৃষি বিপ্লবের ফলাফল বা গুরুত্ব। ইউরোপে কৃষি বিপ্লবের ফলাফল বা তাৎপর্য। ফলাফলগুলি পয়েন্ট আকারে। প্রথমে আছে সামাজিক বিন্যাসের পরিবর্তন। ভূমি নির্ভর পুরনো সামাজিক শ্রেণী অর্থাৎ সামন্ত প্রভুরা ক্রমে অদৃশ্য হতে থাকে। এর স্থলে জমি কেন্দ্রিক নতুন সামাজিক শ্রেণীর উত্থান ঘটে। সামন্ততান্ত্রিক কাঠামোর অবক্ষয়ের উপর 3টি সামাজিক শ্রেণীর উদ্ভব ঘটে: ভূস্বামী, অবস্থাপন্ন কৃষক এবং স্বাধীন কৃষক। এরপরে দেখো রয়েছে 2, নতুন ভূমধ্যকারীর উত্থান। 16 শতকে কৃষি বিপ্লবের ফলে ইংল্যান্ডে ইওমেন, ফ্রান্সে কোক দ্য ভিলাজ, জার্মানিতে ফল বয়ার প্রভৃতি নতুন ভূমধ্যকারী শ্রেণীর উত্থান ঘটে। চাকর বাকর, খামার বাড়ি, মূল্যবান ধাতু প্রভৃতির মালিক হিসেবে তারা এই সময় থেকে আঞ্চলিক প্রশাসন, দেখাশোনা, কর আদায়, গ্রামের কৃষককে ঋণদান প্রভৃতির দায়িত্ব অর্জন করে। 3, জমির গুরুত্ব বৃদ্ধি। কৃষি বিপ্লবের ফলে ইউরোপে কৃষি জমির গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পায়। বিভিন্ন ভূমধ্যকারী শ্রেণী দরিদ্র কৃষকদের কৃষি জমি কিনে জোতদারে পরিণত হয়। পাশাপাশি শহুরে বুর্জোয়া শ্রেণী অতিরিক্ত লাভের আশায় কৃষি জমিতে অর্থ বিনিয়োগ করে। পয়েন্ট দেখো, দরিদ্র কৃষকদের দুরবস্থা বৃদ্ধি। কৃষি বিপ্লবের পরিণতি অধিকাংশ দরিদ্র কৃষকের পক্ষে মোটেই ভালো হয়নি। কৃষিজ উৎপাদন বাড়লেও তার সুফল কৃষক সমাজ পায়নি। পর্যাপ্ত জমি হারিয়ে বহু চাষি অর্ধেক চাষিতে পরিণত হয়েছিল। পয়েন্ট, জীবিকার সন্ধানে শহরে আগমন। গ্রামের বহু দরিদ্র কৃষক নগদ মজুরিতে কাজের লোভে শহরে চলে আসতে থাকে। শহরের সুতি কাপড়ের ব্যবসায়ীরা এইসব সস্তা মজুরদের তাদের কারখানায় নিয়োগ করে বস্ত্র উৎপাদন বৃদ্ধি করে এবং প্রভূত মুনাফা অর্জন করতে থাকে। পয়েন্ট, শহুরে জীবনযাত্রার মানের অবনমন। গ্রামের বহু দরিদ্র কৃষক শহরে চলে এলে শহরের লোক সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পায়। ফলে শহর দ্রুত ঘিঞ্জি হয়ে ওঠে এবং দরিদ্রদের জীবন অস্বাস্থ্যকর হয়ে ওঠে। শহরে সামান্য মজুরিতে তারা অনাহারে অর্ধহারে দিন কাটাতে বাধ্য হয়। এই সময় থেকে রোগ চিকিৎসার অভাবে শহরে দরিদ্রের মৃত্যুর হার যথেষ্ট বেড়ে যায়। এরপরে রয়েছে উপসংহার। 16 শতকের কৃষি বিপ্লব 17 শতকে এসে অনেকটা ধাক্কা খায়। এই শতকে অবিরাম যুদ্ধ, লোকক্ষয়, সামন্ততান্ত্রিক প্রবণতা প্রভৃতি ঘটনা বিকাশে প্রতিকূলতার সৃষ্টি করে। কৃষির বিকাশে প্রতিকূলতার সৃষ্টি করে।
এই সময় কৃষি পণ্যের দাম বাড়েনি এবং বরং জমির দাম কমেছিল, ফলে জমিতে পুঁজি বিনিয়োগ করে অনেকে লোকসানে সম্মুখীন হয়েছিল। তো এই ছিল কৃষি বিপ্লবের উপরে কোশ্চেন অ্যান্সার। এর আগে মুদ্রণ বিপ্লব, সামরিক বিপ্লব এবং এই চ্যাপ্টারের সাজেশন এগুলো চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও। এবং তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক